আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টারের একটি গল্প পাঠ ও বিশ্লেষণ করে শোনাব। গল্পের নাম আদরিণী। গল্পটি লিখেছেন রবীন্দ্র সমসাময়িক ছোট গল্পকারদের মধ্যে অন্যতম এক স্মরণীয় পুরুষ প্রভাত কুমার মুখোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1873 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার ধাত্রী গ্রামে, তার মাতুলালয়ে। তার পিতার নাম ছিল জয়গোপাল মুখোপাধ্যায়, তবে হুগলি জেলার গুড়াপ ছিল তার আদি বাসস্থান। তবে বাবার রেলে চাকরির সূত্রে তাকে বিভিন্ন স্থানে থাকতে হয়েছিল। সেই সময়তেই তিনি 1855 খ্রিস্টাব্দে প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রবেশিকা পরীক্ষা দেন, এরপর FA BA পরীক্ষা দেন, এমনকি সরকারি ক্লার্কশিপ পরীক্ষাতেও উত্তীর্ণ হন। সাহিত্যিক হিসাবে তার অবদান ছিল বিভিন্ন ছোট গল্প এবং উপন্যাস রচনার ক্ষেত্রে। ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য দেশি ও বিলাতি, গল্পাঞ্জলি, হতাশ প্রেমিক ও অন্যান্য গল্প, যুবকের প্রেম ও অন্যান্য গল্প, জামাতা বাবাজি ও অন্যান্য গল্প। আর তার লেখা বিশিষ্ট উপন্যাসগুলি হলো নবীন সন্ন্যাসী, রমা সুন্দরী, জীবনের মূল্য, সিঁদুর কৌটো, প্রতিমা, গরিব স্বামী ইত্যাদি। তবে তিনি একটা ব্যঙ্গ কাব্যও লিখেছিলেন। কাব্যটির নাম অভিশাপ। 1932 খ্রিস্টাব্দে 5ই এপ্রিল কলকাতায় প্রভাত কুমারের মৃত্যু হয়। আর আমাদের পাঠ্য আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দে ভাদ্র মাসে প্রথম প্রকাশিত হয়। সাহিত্য পত্রিকার 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। গল্পটি পাঠে আসছে, মনোযোগ সহকারে শোনো। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাতে চিবাতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, বাই মানে বাইজি, নাচনেওয়ালি। কলকাতা থেকে খেমটা আসছে, খেমটাও এক ধরনের নাচনেওয়ালি। তো আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তো সেই প্রশ্ন শুনে মুক্তার মশাই কি বললেন? মুক্তার মশাই তার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসে হুঁকো হাতে করে তামাক খাচ্ছিলেন। আর আগন্তুকগণের এই প্রশ্ন শুনে হুঁকাটি নামিয়ে ধরে একটু উত্তেজিত স্বরে বললেন, যদিও এখানে সাধু ভাষায় লেখা আছে, আমি চলিত করে বলছি। কীরকম? আমি নিমন্ত্রণ পাবো না কীরকম জানো? অর্থাৎ তোমরা জানো যে আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার। 20 বছর, মনে রাখবে, ছোট প্রশ্নের জন্য খুব উপকারী। 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মুক্তার। অর্থাৎ আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব বলে মনে করো? অর্থাৎ এটা কখনোই সম্ভব হতে পারে না। আগে আমাকে নিমন্ত্রণ করবে, তারপর তোমাদের। জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, ভালোভাবেই চিনতেন। শুধু এরা নয়, সবাই তাকে চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি তার স্নেহে, বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে
কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। অর্থাৎ তিনি খুব ভালো, বন্ধুবৎসল, কুসুমের মতো নরম তার মন। তো তখন উকিলবাবু তাড়াতাড়ি বললেন, আরে না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্যেমশাই? আমরা কি আর সেইভাবে বলেছি? এই জেলার মধ্যে কে এমন বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়? অর্থাৎ এই জেলার প্রায় প্রত্যেক মানুষই তার কাছে কোনো না কোনোভাবে উপকার পেয়েছেন। আপনার খাতির না করে, অর্থাৎ প্রত্যেকেই আপনার খাতির করেন, সেটা তো আমরা জানি। আর আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি, অর্থাৎ বিয়েবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে আপনি কি যাবেন, সেইটা জানতেই আমরা এসেছি। তো সেই কথা শুনে মুখোপাধ্যায় মহাশয়, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়, একটু নরম হলেন। সেই সঙ্গে বললেন, আরে ভাইয়ারা, বসো 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 বলিয়া সম্মুখস্থ মানে সামনে অবস্থিত একখানি বেঞ্চ দেখিয়ে দিলেন। উভয়ে উপবেশন করিলে মানে বসলে তিনি তখন বললেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, কেননা সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হবে তাহলে। অথচ অন্য দিক দিয়ে ভাবছেন যে না গেলে তারা ভারী মনে মনে দুঃখিতও হবেন। আচ্ছা, তোমরা কি যাচ্ছ? পাল্টা প্রশ্ন রাখেন জয়রাম মুখোপাধ্যায়। তখন নগেন্দ্রবাবু বললেন, হ্যাঁ, যাওয়ার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা কথা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে তাও তো যেতে দুদিন আসতে দুদিন, এগুলো মনে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য। যেতে দুদিন আসতে দুদিন, অর্থাৎ 4 দিনের ব্যাপার। আর পালকি করে যাওয়া, সেটাও তো জোগাড় করা খুবই মুশকিল। আমরা দুজনে মিলে তাই পরামর্শ করলাম, যাই বরং মুখুজ্যে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান তাহলে নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তাঁর সঙ্গে, অর্থাৎ আপনার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মুক্তার মহাশয় স্মিত মুখে মানে হাসতে হাসতে বললেন, ও এই কথা, তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন এই যে কখন হাতি আসার কথা, সন্ধ্যা নাগাদ, এগুলো ছোট প্রশ্নের জন্য মনে রাখবে। তো কুঞ্জবাবু বললেন, দেখলে হে ডাক্তার, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম। অত ভাবছো কেন? মুখুজ্যে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্যে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। তখন তিনি সঙ্গে সঙ্গে জানান, হ্যাঁ যাবো বই কি ভাইয়া, আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই, তোমরা শোনো। আমি মাথায় এক পগ বেঁধে একটা থেলো হুঁকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলো আর কে না খেলো দেখব, তদারকি করে বেড়াবো। আর তোমরা বসে বসে শুনবে। পেয়ালা মুঝে ভর দে, এটা একটা গানের লাইন। এই জাতীয় গান হবে, তোমরা বসে বসে শুনবে, আমোদ করবে, উল্লাস করবে, ভালো লাগবে তোমাদের, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করে হাসতে লাগলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন ছিল রবিবার। এদিন প্রভাতে মানে সকালে আহ্নিক পুজোটা মুখুজ্যে মশাই একটু ঘটা করেই করেন। রবিবার দিন একটু সময় পান, একটু সময় নিয়ে পুজোটা করেন ভালোভাবে। বেলা 9টার সময় পূজা সমাপন মানে হচ্ছে সমাপ্ত করে জলযোগান্তে অর্থাৎ টিফিন করে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল তখন এসে হাজির সেখানে উপস্থিত ছিল। আর
তাদের সঙ্গে কথাবার্তা বলতে লাগলেন। হঠাৎ সেই হাতির কথা তার মনে পড়ে গেল যে হাতির জন্য চিঠি লিখতে হবে। তখনই তিনি সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে চশমা পরে প্রবল প্রতাপান্বিত শ্লীল মহারাজ শ্রী নরেশচন্দ্র রায় চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতিপালকেষু, কত বড় সম্বোধন করলেন দেখো একজন মানুষকে। পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া লিখিলেন। এমনকি পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এই রূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। অর্থাৎ এটা নতুন নয়, এর আগেও অনেকবার তিনি প্রয়োজনে হাতি নিয়ে এসেছেন। একজন ভৃত্যকে ডাকিয়া, ভৃত্য মানে চাকরকে ডেকে পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা মানে আদেশ দিয়ে মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সঙ্গে কথোপকথনে প্রবৃত্ত হলেন। যারা বসেছিলেন তাদের সঙ্গে আলাপ আলোচনায় মাতলেন। এদিকে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হয়েছে, মানে 50 বছর পেরিয়ে গেছে। তবে মানুষটা, তার সম্পর্কে আরও বিবরণ দেওয়া আছে, মানুষটা লম্বা ছাঁদের, অর্থাৎ মানুষটা বেশ লম্বা, আর রঙটি একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। তবে তার গোঁফগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত, মাথায় সম্মুখ ভাগে টাক আছে, চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা, তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয়ে ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়া উছলিয়া পড়িতেছে। আরও তথ্য জানানো হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় সম্পর্কে। ইহার আদিবাস যশোহর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই, অর্থাৎ রেলপথ চালু হয়নি। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ ও একটি পিতলের ঘটি ছিল। এই জায়গাটা মনে রাখতে হবে ছোট প্রশ্নের জন্য। একটি ক্যাম্বিসের ব্যাগ, একটি পিতলের ঘটি ছিল, সহায় সম্পত্তি কিছুই ছিল না। আর এগুলো মনে রাখার জন্য মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। আর এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, পাকা বাড়ি করেছেন, বাগান করেছেন, পুকুর কিনেছেন, এমনকি অনেকগুলি কোম্পানির কাগজও কিনেছেন। অর্থাৎ অনেক টাকা করেছেন তিনি এখন। তবে যে সময়ের কথা বলছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখোজ্জেকে তাহারা কেহই হটাইতে পারেনি। অর্থাৎ আদালতে জয়রাম মুখোপাধ্যায়ের বেশ নামডাক। তখনও ইনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মেজাজটা কিন্তু কিছুটা রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, মনে রাখতে হবে বদরাগী ছিলেন। তবে এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন হয়েছে কি, তার এজলাসে এক ডেপুটির সঙ্গে তার বিলক্ষণ বচসা হয়ে গিয়েছিল। বিকালে বাড়ি ফিরে এসে দেখলেন তার মঙ্গলা গাই, মানে তার নিজের ঘরের গরু মঙ্গলা গাই, একটা এঁড়ে বাছুর প্রসব করেছে। আর তখন আদর করে ওই উক্ত ডেপুটিটির নামে বাছুরটির নামকরণ করলেন। অর্থাৎ এজলাসে যার সঙ্গে তার বচসা হয়েছিল তার নামে নামকরণ করলেন নিজের বাড়ির বাছুরটির। তবে ডেপুটিবাবু লোক পরম্পরায় ঘটনাক্রম সেই লোক পরম্পরায় এই ব্যাপারটা জেনে গিয়েছিলেন, শুনে ফেলেছিলেন, এবং বলা বাহুল্য তিনি নিতান্ত প্রীতি লাভ করেননি, তিনি ভালোভাবে ব্যাপারটা নেননি। আরও একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মশাই আইনের তর্ক করছিলেন,
কিন্তু হাকিম মানে বিচারক কিছুতেই ইহার কথায় সায় দিতে চাইছিলেন না, সায় মানে সম্মতি দিতে চাইছিলেন না। অবশেষে হলো কি না, অবশেষে রাগের মাথায় জয়রাম মুখোপাধ্যায় বলে বসলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নেই দেখছি। অর্থাৎ তিনি তাকে অপমান করলেন। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মশাইয়ের 5 টাকা, মনে রাখতে হবে 5 টাকা জরিমানা হয়েছিল, আর সেই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট পর্যন্ত লড়াই করেছিলেন। সব শুদ্ধ তার 1700 টাকা খরচ হয়েছিল। 5 টাকা জরিমানা ছাড়ানোর জন্য 1700 টাকা তিনি ব্যয় করেছিলেন, আর সেই 5টা টাকা জরিমানা হুকুম তবেই তিনি রহিত করতে পেরেছিলেন। তবে সেই মুখোপাধ্যায় মশাই যেমন অনেক টাকা উপার্জন করতেন, তেমনি আবার তার ব্যয়ও যথেষ্ট ছিল, অর্থাৎ অনেক টাকা তার খরচও করতে হতো। তিনি অকাতরে অন্নদান করতেন, এমনকি অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি বিনা ফিজে করে দিতেন, এমনকি নিজ অর্থ ব্যয় করে পর্যন্ত সেই মামলা চালিয়ে দিতেন। প্রতি রবিবার অপরাহ্ন মানে বিকালবেলা, অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মশাইয়ের বৈঠকখানায় সমবেত হয়ে তাসপাশা খেলে থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবুও আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা পরিষ্কার করা হচ্ছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে, আর মুক্তার মশাই সে সমস্ত তদারক করছেন, নিজে সমস্ত কাজ দেখাশোনা করছেন। মাঝে মাঝে বৈঠকখানায় এসে কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া 2-4 টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন, অর্থাৎ সমস্ত কাজ তিনি দেখছেন ঠিকঠাক হচ্ছে কিনা। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানে বসে তখন পাশা খেলা দেখছিলেন। এমন সময় সেই পত্রবাহক, যাকে সেই মহারাজের কাছে পাঠানো হয়েছিল হাতি নিয়ে আসার জন্য, হাতির খবর, তো সেই ভৃত্য এসে বললেন হাতি পাওয়া গেল না, অর্থাৎ হাতি পাওয়া যাবে না। কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন, হ্যাঁ পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বললেন, তাই তো, সব মাটি, অর্থাৎ বিয়ে বাড়ি যাবো কি করে তাহলে? মোক্তার মশাই বললেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? তো চিঠির জবাব এনেছিস? ভৃত্য তখন বললেন, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, আর খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হচ্ছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার তো হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, 2 চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগলেন, হাতি দিলে না, হাতি দিলে না। তিনি ছটপট করতে লাগলেন। সমবেত ভদ্র লোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিয়া রইলেন। কেহ কেহ বললেন, আরে তবে আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার মধ্যে বেরিয়ে পড়ুন, আর ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামদ্দি শেখ একজোড়া নূতন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলে, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, কেননা তাতে তার সম্মানহানি হবে। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হইবে না। 3য় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, আর সেই রাত্রেই জয়রাম তত্তৎ স্থানে, অর্থাৎ সেতায় লোক পাঠিয়ে দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে তিনি কিনিবেন।
রাত্রি 2 প্রহর অর্থাৎ রাত 12টার সময় একজন ফিরে এসে খবর দিলেন যে বীরপুরের উমাচরণ লাহিড়ীর, এটা মনে রাখতে হবে, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটা মাদি হাতি আছে, তবে এখনো বাচ্চা, তবে তিনি বিক্রি করে দেবেন, বিস্তর দামও চান। সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেন কত টাকা, না 2000 টাকা। এগুলো সব মনে রাখতে হবে। 2000 টাকা, খুব বাচ্চা, না সবারই নিতে পারবে, মানে আরোহীদের বইতে পারবে, সে ক্ষমতা তার সেই হাতির আছে। তখন তিনি সঙ্গে সঙ্গে কুছ পরোয়া নেই, তাই কিনবো, এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। আর লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো যে হাতির সঙ্গে যেন একজন বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, মনে রাখতে হবে সকালবেলা হাতি এসেছিল, আর নাম রাখা হয়েছিল তার আদরিণী। লাহিড়ী মশাইয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মতো পাড়ার তাবৎ অর্থাৎ সমস্ত বালক বালিকা একেবারে এসে বৈঠকখানায় উঠানে ভিড় করে দাঁড়ালো। আর 2-1 অশিষ্ট বালক, মানে অভদ্র বালক সুর করে বলতে লাগলো, হাতি তোর গোদা পায়ে নাতি, কটু কথা বলতে লাগলো। বাড়ির বালকেরা তাতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল আর অপমান করে তাদেরকে বহিষ্কার করে দিল, বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো সেই দুটো ছেলেকে। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারের নিকট দাঁড়ালো। আর মুখুজ্জে মশাই ছিলেন বিপত্নিক, অর্থাৎ তার স্ত্রী ছিল না, তার জ্যেষ্ঠা পুত্রবধূ অর্থাৎ বড় পুত্রবধূ, বড় ছেলের বউ, একটা ঘটিতে জল নিয়ে সভয়ে পদক্ষেপ, সবাই মানে ভয় পেয়ে আস্তে আস্তে সপদক্ষেপে বার হয়ে এলেন, মানে হাতির সামনে এলেন। কম্পিত হস্তে, তার হাত কাঁপছে, তাহার পদ চতুষ্টয় মানে 4টে পায়ে সেই জল একটু একটু করে ঢেলে দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল, হাঁটু মুড়ে বসল। বড়বধূ তৈল ও সিঁদুরে তাহার ললাট রাঙা করিয়া দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে একটা ধামায় ভরিয়া আলো চাল ও কলা এবং অন্যান্য মাঙ্গল্যদ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হলো, অর্থাৎ রাখা হলো হাতির খাওয়ার জন্য। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, কতক ছিটাইয়া দিল, অধিকাংশ ছিটাইয়াই দিল। স্বাভাবিক, হাতি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে কি খেতে পারে, তাই ছড়িয়ে গেল। এইরূপে বরণ সম্পন্ন হলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীকাণ্ড ও বৃক্ষ শাখা আদরিণী ভোজন করতে লাগলো, তার জন্য যে রাখা ছিল সেই খাবার খেতে লাগলো। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জে হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন। তবে বলা বাহুল্য হস্তি পৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন, কেননা এখন তার কেনা হাতি, নিজের হাতি, যখন খুশি যেখানে খুশি যেতেই পারেন। তাই মহারাজের দ্বিতল বৈঠকখানার নিম্নে ছিল বিস্তৃত প্রাঙ্গণ। এটাও প্রশ্ন আসে, বৈঠকখানার নিচে ছিল বড় প্রাঙ্গণ, প্রাঙ্গণের অপর প্রান্তে হাতি প্রবেশের সিংহদ্বার, প্রধান প্রবেশ, সিংহদ্বার মানে প্রধান প্রবেশদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরেরও অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে, এমন তার বৈঠকখানা। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাকে আশীর্বাদ করে আসন গ্রহণ করলেন এবং মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজ জিজ্ঞাসা করলেন, মুখুজ্জে মশাই ওই হাতিটি কার? মুখুজ্জে মশাই বললেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি, অর্থাৎ আপনারই হাতি। তো মহারাজ বিস্মিত হয়ে বললেন, আমার হাতি? কই, ও হাতি তো আমি কোনোদিন দেখিনি, কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। সেই কথা শুনে তো মহারাজ অধিকতর বিস্মিত হয়ে বললেন, আপনি কিনেছেন? তখন তিনি বললেন, আগে হ্যাঁ। তবে বললেন, আমার হাতি? না। তখন তিনি বুঝিয়ে বলছেন, বিনয় কিংবা শ্লেষ সূচক ঠিক বোঝা গেল না, তবে একটা মৃদু হাস্য করিয়া জয়রাম বললেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল।
প্রথম পর্ব এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।